হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা আদর্শ গ্যাসের যে প্রাথমিক সূত্রগুলো বয়েল চার্লস গেলুসাক বা অ্যাভোগাড্রো সূত্র এই সংক্রান্ত গাণিতিক প্রশ্ন শুরু করেছিলাম সমাধান করা। আমরা বেশ কিছু আরও আনুষাঙ্গিক কনসেপ্ট বুঝে নিয়েছিলাম এবং তারপরে আমরা 8টা প্রবলেম করেছিলাম। আজকে আমরা কন্টিনিউ করব তারপর থেকে। তো আজকে 9 নম্বর প্রবলেম হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি গ্যাসের চাপ 3 atm, উষ্ণতা বৃদ্ধি করে 227 ডিগ্রি সেলসিয়াস করলে গ্যাসের চাপ কত % বৃদ্ধি পাবে। এখন গ্যাসটা কোথায় কোন কন্টেনারে রাখা আছে সেই সম্পর্কে কিছু বলা নেই, সুতরাং আমরা ধরে নেব যে কন্টেনার হচ্ছে একটা রিজিড কন্টেনার, ঠিক আছে, বদ্ধপাত্র যার দেওয়ালটা রিজিড, অর্থাৎ যেখানে গ্যাসের আয়তনের কোনো পরিবর্তন ঘটবে না। আয়তনের পরিবর্তন ঘটবে না কেন ধরবো? কারণ আয়তন সম্পর্কে কিছু বলা নেই এখানে, ঠিক আছে। এবার বদ্ধপাত্র যদি ধরছি তাহলে তার মানে ভলিউমের সঙ্গে সঙ্গে নাম্বার অফ মোলও কনস্ট্যান্ট। তাহলে আমাদের আনসারটা কী হবে? দেখো, আমাদের যে একটা মাস্টার ফর্মুলা ছিল P1 V1 বাই N1 T1 ইকুয়াল টু P2 V2 বাই N2 T2। তাহলে এখানে N আর V যদি কনস্ট্যান্ট হয় তাহলে সূত্রটা রিডিউসড হয়ে যাবে কোথায়? P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2। এমনিও আমরা বুঝতে পারছি যে প্রেশার চেঞ্জ হচ্ছে এবং উষ্ণতা চেঞ্জ হচ্ছে, সুতরাং গেলুসাকের ফর্মুলা এখানে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো যাই হোক, প্রেশার P1 হচ্ছে 3 atm, টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 300 কেলভিন। P2 বের করতে হবে, এটা 200 ডিগ্রি বেড়ে গেল, তার মানে 500 কেলভিন হয়ে গেল। তাহলে P2 হয়ে গেল কত? P2 এটা 100, এটা তার মানে 5 atm হয়ে গেল P2। এবার পার্সেন্টেজ ইনক্রিজ, কত % বৃদ্ধি পাবে? পার্সেন্টেজ ইনক্রিজ মানে আমরা আগের দিন বলেছিলাম যে পার্সেন্টেজ পরিবর্তন মানে কতটা চেঞ্জ হচ্ছে সেটা ডিভাইডেড বাই অরিজিনাল ইন্টু 100%। তাহলে চেঞ্জ কতটা হচ্ছে? P2 মাইনাস P1, অরিজিনাল P1 ইন্টু 100%, তাহলে 5 মাইনাস 3, তাই তো 2 বাই 3 ইন্টু 100, ঠিক আছে। তাহলে এটা 33 মানে 66.67% এত % চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। হয়ে গেল। 10 নম্বরটা দেখো, এসটিপিতে 5.6 লিটার SOX গ্যাসের ভর 20 গ্রাম হলে এক্সের ভ্যালু কত? এবার এসটিপিতে আমরা কি জানি যে এখানে 5.6 লিটারের ভর দিয়েছে মানে মাস দিয়েছে। আমরা জানি যে 22.4 লিটার এইটা হচ্ছে VM অর্থাৎ মোলার ভলিউম, অর্থাৎ 1 মোলের ভলিউম অ্যাট এসটিপি, তাই তো। তাহলে আমরা বলবো যে এসটিপিতে 22.4 লিটারের ভর কত? মোলার মাস যা তত, মোলার ভলিউম যেহেতু, তাহলে 1 মোলের ভর 22.4 লিটার, এরকমভাবে আমরা জানি। হ্যাঁ, আর এখানে বলছে 5.6 লিটারের ভর হচ্ছে 20 গ্রাম। তাহলে আমরা এখান থেকে এম পেয়ে যাবো সহজেই, যে 5.6 লিটারের ভর যদি 20 গ্রাম হয় তাহলে 22.4 ভর কত? 20 ইন্টু 22.4 নিচে 5.6, এটা দেখো 4 টাইমস, তাহলে এম হয়ে গেল 80। SOX গ্যাসের আণবিক ভর 80। এখন সালফার কত? সালফারের পারমাণবিক ভর 32, অক্সিজেনের 16, অক্সিজেন আছে কতগুলো? এক্স সংখ্যক, তাহলে 32 প্লাস 16x ইকুয়াল টু 80, তাহলে 16x ইকুয়াল টু 80 থেকে 32 গেল 50 মানে 48, তাহলে x ইকুয়াল টু 3, ঠিক আছে। তাহলে x যদি 3 হয় তাহলে গ্যাসটা অ্যাকচুয়ালি কোন গ্যাস? সালফার ট্রাইঅক্সাইড, রাইট? কপি করো। 11টা দেখো, 5 ডেসিমিটার কিউব আয়তনের একটি পাত্রে এত উষ্ণতায় আর এত চাপে রাখা মিথেন গ্যাসের ভর নির্ণয় করো। এবার ফর্মুলা কি অ্যাপ্লাই হবে এখানে? PV ইকুয়াল টু nRT, n মানে W/m লিখে দেবো, তাহলে এই W আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। দেখো, প্রেশার কত? 5 atm, ভলিউম কত? 5 ডেসিমিটার কিউব। ডেসিমিটার কিউব মানেই হচ্ছে লিটার, তাই না? 1 ডেসিমিটার কিউব ইকুয়াল টু 1 লিটার, আর আমরা PV ইকুয়াল টু nRT ইকুয়েশনে লিটারেই বসাই ভলিউমটা, সুতরাং W বাই মিথেনের হচ্ছে 16 মোলার মাস। আর এর ভ্যালু আমরা কত বসাই? 1/12, যেহেতু লিটার এবং ATM, তাহলে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে আর এর ভ্যালু বসাতে হবে 0.0821, দ্যাট ইজ 1/12, আর 27 ডিগ্রি মানে 300 কেলভিন। তাহলে এখান থেকে অনায়াসে আমরা W ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, এদিকে 25 বা আচ্ছা 5 × 5 × 16 × 12
বাই 300, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে দেখো, 25 আর এখানে 300, তাহলে 25 ইন্টু 12 না, 300, 12 কেটে গেল 16, তার মানে 16 গ্রাম মিথেন এখানে রাখা হয়েছে। দেখো এবার 12 নম্বরেরটাও একই রকম। 20 লিটার আয়তনের পাত্র আছে, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওজোন গ্যাস রাখা আছে। আচ্ছা, এটা হচ্ছে চাপ। চাপের ইউনিটটা দেখো, ইউনিট নিয়ে খুব আমাদের কেয়ারফুল থাকতে হবে। আমরা পিভি ইকুয়াল টু এনআরটি ইকুয়েশনে সবসময় প্রেশারটাকে কোন ইউনিটে নেবো, এটিএম। পিভি ইকুয়াল টু এনআরটি কেন সমীকরণ এখানে ব্যবহার করবো, কারণ এখানে পরমাণু সংখ্যা বের করতে বলেছে। পরমাণু সংখ্যা মানে অণুর সংখ্যা, তার মানে মোল সংখ্যা, এইগুলো আগে জানতে হবে। তাহলে মোল সংখ্যাটা আগে বের করে নিতে হবে। তাহলে 7.6 10⁻⁻8 বাই 760, তাহলে এটা এটিএমে চলে এলো। আর 20 লিটার, ঠিক আছে, এটিএম ইন্টু লিটার, তাহলে এটা লিটার এটিএম ইউনিটে 1/12, আর টেম্পারেচার 300, আবারও 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। তো কী হচ্ছে দেখো, এটা মানে যে 10 হয়ে গেল, তার মানে 10⁻⁻9 হয়ে গেল, ইন্টু 2 হয়ে গেল, ইন্টু 12 হয়ে গেল, আর নিচে 300 হয়ে গেল, দিস ইকুয়াল টু n হয়ে গেল, তাই তো? তাহলে কত হচ্ছে, তাহলে 3 4 12, 4/50 মানে 2/25 ইন্টু 2/25 10⁻⁻9, যাক এটাই যদি হয় মোল সংখ্যা। মোল সংখ্যা থেকে আমরা কী বার করব, পরমাণুর সংখ্যা। তাহলে পরমাণু সংখ্যা, মোল সংখ্যা থেকে মোল সংখ্যাকে আমরা যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দিলাম, তাহলে পেয়ে গেলাম অণুর সংখ্যা পেয়ে গেলাম। এবার এক একটা অণুতে 3টে করে পরমাণু থাকে, তাহলে 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে পেয়ে গেলাম পরমাণুর সংখ্যা, ঠিক আছে? তাহলে কত হচ্ছে, 6 × 12 36, 36 বাই 25 ইন্টু 23 আর এখানে 9 মানে 10⁻14, তাই তো? তাহলে কত হচ্ছে, 25 26 11 110 মানে 1.4 10⁻14, এতগুলো অক্সিজেনের পরমাণু থাকবে। আচ্ছা, একটি দৃঢ় দেওয়ালযুক্ত বদ্ধ পাত্র, তার মানে একটা রিজিড কন্টেনার, ঠিক আছে, ক্লোজড কন্টেনার উইথ রিজিড ওয়াল। 1 ATM চাপে এবং টি কেলভিন উষ্ণতায় একটা গ্যাস রাখা আছে, তার 12 গ্রাম রাখা আছে। উষ্ণতা 10 কেলভিন বৃদ্ধি করলে চাপ বৃদ্ধি পায় 10%, তার মানে টেম্পারেচার আর প্রেশারটা এখানে ভ্যারি করছে, ঠিক আছে? বদ্ধপাত্র মানে ভলিউম কনস্ট্যান্ট, আর নাম্বার রিজিড মানে হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট, আর বদ্ধপাত্র মানে মোল কনস্ট্যান্ট। তাহলে ভি আর এন এখানে হয়ে গেল কনস্ট্যান্ট। তাহলে ফর্মুলা রিডিউস হয়ে কী হয়ে গেল, P1/T1 ইকুয়াল টু P2/T2। এবার বলছে 10 কেলভিন যদি বাড়াই, অর্থাৎ ইনিশিয়ালি কত ছিল, টি ছিল, তাহলে T2টা হয়ে যাবে T+10, তাহলে প্রেশার বেড়ে যাবে হচ্ছে কতটা, 10%। আচ্ছা, তাহলে এটা যদি 1 ATM থাকে, শুরুতে যদি 1 ATM থাকে, তাহলে 1 ATM-এ 10% বেড়ে গেল মানে 0.1 মানে 1.1 হয়ে যাবে 10% বৃদ্ধি পেলে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 1.1T ইকুয়াল টু T+10, তাহলে 0.1T মানে 10, T মানে 100 কেলভিন, ঠিক আছে? তার মানে এই যে গ্যাসটিকে কোন উষ্ণতায় রাখা ছিল, 100 কেলভিন উষ্ণতায় রাখা ছিল। এবার যদি সেলসিয়াস থাকে তাহলে সেলসিয়াস করে নেবে, -273 করে। আর বলছে কত আয়তনের পাত্রে রাখা ছিল, মানে ইনিশিয়ালি পাত্রের আয়তন, পাত্রের আয়তন কত ছিল। তাহলে এখানে কী হবে আনসার, যে আমরা একটা ইনিশিয়াল কন্ডিশনটা ধরে নিই যে P1V ইকুয়াল টু nRT1, যেহেতু আমাদের প্রেশার আর টেম্পারেচারটা ভ্যারি করছে। তাহলে শুরুতে প্রেশার কত ছিল, 1, ভলিউম যা বের করতে হবে। শুরুতে মোল সংখ্যা কত ছিল, দেখো 12 গ্রাম বলেছে, আর ওখানে মোলার মাস 120, তাহলে
W/m হয়ে গেল মূল সংখ্যা। আর এর ভ্যালু লিখছি 1/12, 1/12 লিখবো কারণ লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে লিখতে হবে। এটা অ্যাটমসফিয়ার আছে, এটা লিটার আছে। আর টেম্পারেচার কত, শুরুতে কত টেম্পারেচার ছিল, টি, তাই তো? শুরুতে টি ছিল কত, 100 লিখে দিই, 100 লিখে দিলাম। তাহলে কত হলো দেখো, 1/12 কেটে গেল, তাহলে V = 10/12, তাই তো? 10/12 মানে 5/6 মানে 648, 318, ওই 0.83 লিটারের কাছাকাছি। দেখো পরেরটা, একটা হ্রদ মানে লেক, তার গভীরে, অনেকটা গভীরে PATM চাপে এবং T কেলভিন উষ্ণতায় থাকা একটি বুদবুদ মানে এয়ার বাবল যদি হ্রদের পৃষ্ঠতলে ভেসে ওঠে, অনেক গভীরে ছিল, সেখান থেকে ভেসে উঠছে উপরের দিকে, যেখানে চাপ, যেখানে মানে কোথায়, পৃষ্ঠতলে, সারফেস, সেখানে চাপ হচ্ছে পূর্বের তুলনায় 1/4 গুণ, 1/4 গুণ, এবং উষ্ণতা পূর্বের তুলনায় দ্বিগুণ। এবার বুদবুদটার ব্যাসার্ধের পার্সেন্টেজ বৃদ্ধি, পার্সেন্টেজ ইনক্রিজ, কত পার্সেন্ট ইনক্রিজ করলো সেটা বের করতে বলেছে। কি হয়, ধরা যাক এটা হচ্ছে হ্রদের সারফেস আর এটা হচ্ছে সেই পার্টিকুলার গভীর যে জায়গাটা, এই মাঝখানে জল টল রয়েছে। তো এই গভীরে যখন ছিল তখন আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই যে বুদবুদটা, এয়ার বাবলটা, সেটা নিশ্চয়ই স্ফেরিক্যাল হবে, মানে কি বলবো, গোলক আকার তার শেপ হবে। সুতরাং সেই গোলকের হচ্ছে ব্যাসার্ধ এখানে R ধরলাম আমরা, শুরুতে R1 ধরি, ঠিক আছে? এবারে যখন ভেসে উপরের দিকে উঠছে, আমরা কি জানি যে পৃষ্ঠতল থেকে যত গভীরে যাবে তত চাপ বাড়বে, তো P = h ρg বা HdG যাই বলো, H মানে এখানে গভীরতা, ঠিক আছে? এই গভীরতাটা যদি H হয়, তাহলে এই জায়গাতে প্রেশার হবে কত, প্রেশার কত হবে, এই উপরে যা প্রেশার তার তুলনায় আমরা এই হাইট মেজার করে আমরা প্রেশার ক্যালকুলেট করব। সেইটা কি করে করব সেটা আপাতত এই প্রবলেমটা তবে দরকার নেই, সেই জন্য এখন বলছি না। তবে এই সংক্রান্ত আরও 2-4টা প্রবলেম করবো, তখন বলবো আর কি। এবারে যখন ভেসে উপরের দিকে উঠবে তখন প্রেশার কমবে, প্রেশার কমলে ভলিউম বাড়বে, ঠিক আছে? এবার এই যে বুদবুদটা আমরা আগের দিন বলেছিলাম যে যখন আমরা ক্লোজড কন্টেনার পড়ছিলাম, যেখানে হচ্ছে মুভেবল বাউন্ডারি, তার আন্ডারে আমরা এর এক্সাম্পল বলেছিলাম। কারণ এর যত উপরের দিকে উঠছে দেখো ভলিউম বাড়ছে, বা ভলিউম মানে কমতে বাড়তে পারে, মুভেবল বাউন্ডারি। তাহলে যত উপরের দিকে উঠছে তত এখানে ধরো ভলিউম বেড়ে হয়ে গেল R2। এবার বলছে যে R1টার থেকে R2 কত পার্সেন্ট বেশি, R1-এর তুলনায় কত পার্সেন্ট বেশি, এইটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে প্রথম কথা হচ্ছে উপরে উঠলে প্রেশার কমবে, ভলিউম বাড়বে, আর এখানে টেম্পারেচারটাও আমরা দেখছি বাড়ছে। আর আমরা যখন আগের ক্লাসে যখন আমরা এটা আলোচনা করছিলাম যে যখন মুভেবল বাউন্ডারি থাকবে এবং ক্লোজড কন্টেনার থাকবে, সেই ক্ষেত্রে শুধুমাত্র ভলিউমটা পাল্টায়, শুধুমাত্র মানে যেহেতু এটা ক্লোজ তাই শুধুমাত্র নাম্বার অফ মোলটা কনস্ট্যান্ট থাকে, বাদ বাকি সবই পাল্টে যায়। তাহলে নাম্বার অফ মোল যদি আমাদের মাস্টার ফর্মুলা থেকে বাদ যায় তাহলে এই হবে ফর্মুলা, ঠিক আছে? এবার এই গভীরে প্রেশার কত, PATM, এখানে দেখো PATM আর T কেলভিন, আর এখানে হচ্ছে প্রথম কথা P/4 ATM আর 2T কেলভিন, এই হচ্ছে টেম্পারেচার। তাহলে P ইন্টু, আচ্ছা ভলিউম কি লিখবো, স্ফিয়ার বা গোলকের ভলিউম 4/3 πr3, তাহলে সেটা লিখি এখানে 4/3 পাই, এখানে আমরা R1 ধরছি না, R1, তাহলে R1-এর কিউব, আর টেম্পারেচার হচ্ছে আমরা T এখানে, আর এখানে হচ্ছে P/4, ভলিউম কি লিখবো 4/3 R2-এর কিউব, ঠিক আছে? আর এখানে 2T, ঠিক আছে? তাহলে এই P/T এইসব কেটে গেল, 4/3 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি R1-এর কিউব ইকুয়াল টু, এই 2 যদি ওপরে 2 ওপরে যাবে কেন, এই 4 আছে, 4 আর 2 তার মানে 8, 1/8 ইন্টু R2-র কিউব, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে R2-র কিউব ইকুয়াল টু 8 ইন্টু R1-এর কিউব, তাহলে R2 ইকুয়াল টু 2
R1, তার মানে ব্যাসার্ধটা দ্বিগুণ হয়েছে, ঠিক আছে, R2 ডাবল হয়ে গেছে। ব্যাসার্ধ এবার ডাবল হয়ে যাওয়া মানে কি, দ্বিগুণ হয়ে যাওয়া মানে কত পার্সেন্ট বাড়লো, 100% বাড়লো। 100 যদি 200 হয়ে যায়, তাই না? তাহলে আমরা সরাসরি আর কোনো ক্যালকুলেশন করবো না, এমনি লিখবো পার্সেন্টেজ ইনক্রিজ কত হচ্ছে ভলিউমের, সেটা হচ্ছে 100%। আর যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আবারও ডিফারেন্স ডিফারেন্স বাই অরিজিনাল ইন্টু 100%। তাহলে ডিফারেন্স কত, 2R1 মাইনাস R1 বাই অরিজিনাল ইন্টু 100, এটাই আসছে। পরটা দেখো, পি চাপে এবং টি উষ্ণতায় 60 লিটার আয়তনের একটি পাত্রে 5 মোল গ্যাস রাখা আছে। এবার চাপ আর উষ্ণতা একই রাখছে, একই চাপ ও উষ্ণতায়। যদি পাত্রে আরও 1 মোল গ্যাস প্রবেশ করানো হয় তবে পাত্রের আয়তন কত হবে। পাত্রের আয়তন কত হবে জিজ্ঞেস করেছে, মানেই পাত্রটা হচ্ছে তোমার রিজিড ওয়াল বিশিষ্ট নয়, মুভেবল বাউন্ডারি আছে, ঠিক আছে। তো প্রেশার, টেম্পারেচার কনস্ট্যান্ট, সুতরাং ভলিউম আর মোল সংখ্যা ভ্যারি করবে। তাহলে আমাদের ফর্মুলা কী হয়ে যাবে, V1/N1 ইকুয়াল টু V2/N2। তাহলে ইনিশিয়ালি ভলিউম ছিল 60 লিটার, মোল সংখ্যা ছিল 5, আরও 1 মোল গ্যাস প্রবেশ করানো হলো মানে এবার মোল হয়ে গেল কত, 6, 5 আর 1 6 হয়ে গেল। এইবার V2 বের করতে হবে। অঙ্কগুলো খুবই একেবারে সোজা, কিন্তু অঙ্কের ল্যাঙ্গুয়েজগুলো একটু শুধু বুঝতে হবে, তাই তো, তাহলেই হয়ে যাবে। তো তাহলে 5 12 60, তাহলে 36 লিটার, তাই না, 6 12 72 লিটার। পরেরটা যদি দেখো, 180 চাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 মোল মিথেন আর 10 মোল CO2 গ্যাস মেশানো হয়েছে। মিশ্রণের ঘনত্ব, এমনিতে আমরা ঘনত্বের ফর্মুলা আগের দিন কী করেছিলাম, PM/RT। আর যদি মিশ্রণ হয়, মিক্সচারের ক্ষেত্রে, তাহলে আমরা এখানে M অ্যাভারেজ নিয়ে নিই, অ্যাভারেজ মলিকুলার মাস বা অ্যাভারেজ মোলার মাস বের করতে হয়। এবং তারপরে আমরা বলেছিলাম যে অ্যাভারেজ মোলার মাস বের করার যে ফর্মুলা, সেটা হচ্ছে কি, দুটো গ্যাস মেশানো হচ্ছে যাদের মোলার মাস যথাক্রমে M1 এবং M2। তাহলে ফর্মুলা হচ্ছে X1 M1 প্লাস X2 M2, এই ছিল ফর্মুলা, যেখানে এক্সগুলো হচ্ছে ওদের মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশনের ফর্মুলা কি, মোল ফ্র্যাকশনের ফর্মুলা হচ্ছে যার মোল ফ্র্যাকশন বের করছি 1 নম্বর, তো তার মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা ইন্টু টোটাল মোল সংখ্যা, এইটুকু। তাহলে এবার ধরো 1 নম্বরটা হচ্ছে মিথেন আর 2 নম্বরটা হচ্ছে CO2, তাহলে এর হচ্ছে 10 আর টোটাল হচ্ছে 10 প্লাস 10, তাহলে কত হয়ে গেল, হাফ হয়ে গেল। X2টাও তাই হবে, ওটাও তো 10, তাহলে 10 প্লাস 10 নিচে, তো হাফ হয়ে গেল, তার মানে 0.5। তাহলে আমরা এটাকে লিখবো 0.5, আর মিথেনের হচ্ছে 16, আর এটা 0.5 ইন্টু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44, তাহলে 8 আর এদিকে 22 মানে 30, তাহলে M অ্যাভারেজ বেরিয়ে গেল 30। এইবার আমরা চলে আসবো এই ফর্মুলাতে, যেখানে আমরা ডেনসিটি বের করব। প্রেশার হচ্ছে 180 M, M অ্যাভারেজ 30, আর এর ভ্যালু হচ্ছে 1/12, ঠিক আছে। আর কি আছে, 27 ডিগ্রি, তার মানে 300, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 10, তার মানে 12/10 হচ্ছে ডেনসিটি। ডেনসিটি ইউনিট হবে গ্রাম পার লিটার, ঠিক আছে। কারণ আমরা এই PV = nRT ইকুয়েশনে আমরা সবসময় কিসে নিই, লিটারে নিই ভলিউম। তাহলে এটা 6/5 মানে 1.25 না 1.2 গ্রাম পার লিটার। 2 ATM চাপে ও 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি গ্যাসের ঘনত্ব দিয়েছে গ্রাম পার লিটার, মানে ইউনিটটা দেখে নিতে হবে আমাদের। যদি গ্রাম পার লিটার হয় তাহলে আমরা সরাসরি D = PM/RT ফর্মুলায় ওই ভ্যালু পুট করতে পারবো। তাই বলছে STPতে গ্যাসটির ঘনত্ব কত, ঘনত্ব একটা কন্ডিশনে দিয়েছে আর একটা কন্ডিশনে বের করতে বলেছে। তো আগেরটার মতোই দেখো, PM/RT এটা আমরা জানছি। এবার মোলার মাস এবং আর যদি কনস্ট্যান্ট হয় তাহলে দেখো P/T হচ্ছে না, P/T। তাহলে দুটো কন্ডিশনে যেহেতু ঘনত্ব কথা এখানে আছে, একটা কন্ডিশনে STP আর একটা কন্ডিশনে যেটা দিয়েছে, তাহলে আমরা যদি D1/D2 বের করি,
তাই না? তাহলে P1/T1 ইন্টু T2 বাই P2 হবে তো? এই ফর্মুলা দিয়ে আমরা সহজেই বের করে ফেলতে পারবো। 1 নম্বর কন্ডিশন হচ্ছে 2 ATM আর 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 2 ATM আর 27-এর বদলে কী লিখবো? 300। আর 2 নম্বর কন্ডিশন হচ্ছে STP। STPতে টেম্পারেচার কত? 273। আর প্রেশার কত? প্রেশার হচ্ছে 1 ATM, ঠিক আছে? আর গ্যাসের ঘনত্ব D1 হচ্ছে 5.46 আর D2 হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে সিম্পলি D2 ইকুয়াল টু কী লিখবো? 5.46 ইন্টু 300 আর নিচে 2 ইন্টু 273, ঠিক আছে? দশমিক উঠে গেল, এখানে 100 চলে এলো, আর এটার জাস্ট ডাবল হচ্ছে এটা, ঠিক আছে? 100 আর এখানে 300, তার মানে 3 হয়ে গেল। আচ্ছা, 2 আর 2 কেটে গেল, তার মানে D2 হয়ে গেল 3 গ্রাম পার লিটার। 5.46 থেকে 3 এসে গেল আনসার। আচ্ছা, পরেরটা হচ্ছে 1.25 ATM চাপে এবং 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দুটো গ্যাসের মিক্সচার আছে, CO এবং CO2। তাদের ঘনত্ব দিয়েছে, মিশ্রণের ঘনত্ব দিয়েছে। এবার CO গ্যাসের মোল পার্সেন্ট বের করতে বলেছে। মোল পার্সেন্ট মানে কি? মোল, আমরা মোল ভগ্নাংশ করলাম একটু আগে। মোল ভগ্নাংশ, ধরো একজনের N1 মোল আছে, আরেকজনের N2 মোল আছে। তাহলে যার N1 মোল আছে তার মোল ভগ্নাংশ মানে হচ্ছে N1/N1 প্লাস N2। এটা হচ্ছে ভগ্নাংশ হয়ে গেল। ভগ্নাংশ থেকে যদি আমরা পার্সেন্টেজে যেতে চাই, 100 দিয়ে গুণ করতে হয় নিশ্চয়ই। ধরো কোনো একটা ভগ্নাংশের মান হচ্ছে 1/4, তার মানে সেটা কত? 25%। তাহলে 1/4কে 100 দিয়ে গুণ করলাম, তো তাহলে তো আমরা পার্সেন্টটা পেলাম। সুতরাং মোল পার্সেন্ট কথাটার মানে হচ্ছে, আমি এখানে লিখছি, মোল পার্সেন্ট মানে হচ্ছে মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ ইন্টু 100। এখন এখানে আমাদের CO গ্যাসের মোল পার্সেন্ট বার করতে বলেছে, তার মানে CO গ্যাসের মোল ভগ্নাংশ জানলেই হয়ে যাবে। মোল ভগ্নাংশ কোত্থেকে জানবো? মোল ভগ্নাংশ জানার ফর্মুলা আমরা একটু আগেই দেখলাম, যে M অ্যাভারেজ থেকে আমরা মোল ভগ্নাংশ পাই, ঠিক আছে? তার মানে M অ্যাভারেজ জানতে হবে। M অ্যাভারেজ জানবো কোত্থেকে? M অ্যাভারেজের সঙ্গে আমরা ডেনসিটির একটা রিলেশন দেখলাম, M অ্যাভারেজ বাই RT। তাহলে M অ্যাভারেজ বের করতে গেলে মিক্সচারের ডেনসিটি জানতে হবে, যেটা দেওয়া আছে। তাহলে এখান থেকে শুরু করি আমরা। মিক্সচারের ডেনসিটি হচ্ছে 1.25, দিস ইকুয়াল টু প্রেশার 1.25 ATM, ঠিক আছে? ওটা গ্রাম পার লিটারে আছে, সুতরাং আমাদের কোনো অসুবিধা নেই। গ্রাম পার ml টেবিল থাকলে মুশকিল হতো, কনভার্ট করতে হতো তখন। তো জেনারেলি এরকমই দেয় খুব, তাও আমরা একটু সচেতন হয়ে কাজ করব। M অ্যাভারেজ আমরা বের করতে চলেছি। তাহলে M অ্যাভারেজ, আর এর ভ্যালু ওখানে দেওয়া আছে। আদারওয়াইজ আমরা 1/12 লিখতাম, কিন্তু এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা ব্যবহার করি। আচ্ছা, 127 মানে 400 কেলভিন টেম্পারেচার। 1.25 যদি আউট হয়ে যায় দুদিক থেকে, তাহলে M অ্যাভারেজের ভ্যালু কত হয়ে গেল? 4 × 32, তাহলে 32 হয়ে গেল M অ্যাভারেজ। তাহলে এই 32 ইকুয়াল টু এটা প্লাস এটা। এবার দুজনের মিক্সচার মাত্র, তাহলে একজন যদি x1 থাকে আর একজনের অর্থাৎ x2, তার ভ্যালু কত হবে? 1 - x1, তাই না? আমরা বলছি যে N1 মোল আর N2 মোল মিশিয়েছি, তার মধ্যে একজনের মোল ভগ্নাংশ হচ্ছে এটা। তাহলে আরেকজনেরটা কত? আরেকজনেরটা দুটো ভগ্নাংশ মিলিয়ে ওভারঅল কত হবে? 1 না? দেখো, আমি যদি 1 থেকে এটা বিয়োগ করি তাহলে কত হবে? দেখো, N1 + N2 - N1 না, সুতরাং N2 দাঁড়াচ্ছে না। এটাই তো হচ্ছে এই সেকেন্ড জনের মোল ভগ্নাংশ। তাহলে দুজনের মোল ভগ্নাংশ যোগ করলে অলওয়েজ কত হবে? 1 হবে। তাহলে আমরা এই যে ফর্মুলাটা এখানে লিখেছিলাম, এখান থেকে আমরা এবার কি লিখব? 32 ইকুয়াল টু একজনের ধরো CO বা CO2, কোনো একজনের ধরো CO2-র আমি x1 ধরলাম, তাহলে M1 হচ্ছে CO2 কত? 44, তাহলে 44 x1 প্লাস এটা তাহলে কত হয়ে যাবে? 1 - x1, তাহলে 1 - x1 ইন্টু 28। এমও হচ্ছে 28, সরি, কার্বন মনোক্সাইডের মোলার মাস হচ্ছে 28। তাহলে 44 x1 মাইনাস 28, সরি প্লাস 28 মাইনাস 28 x1, 28 আর 44 কত হচ্ছে? 16। তাহলে 16x ইকুয়াল টু, এটা যদি এদিকে চলে আসে 4, তাহলে x ইকুয়াল টু 1/4। 1/4ই এলো, আমরা প্রথমে 1/4ই বলছিলাম, যাই হোক।
তাহলে মোল ফ্র্যাকশন হয়ে গেল 1/4। কার এটা মোল ফ্র্যাকশন, মানে এটা x1, এক্স হয়ে গেছে কখন জানি না, x1। তাহলে x1 যদি, x1 মানে হচ্ছে আমরা কার বের করলাম, এটা x1 মানে কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড আছে, CO2 আছে কতটা, 25%। তাহলে কার্বন মনোক্সাইডের মোল পার্সেন্ট হচ্ছে 75। দেখো এখন এই যে এত বড় অঙ্ক আমরা কিন্তু করব না, এটা জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি বললাম। একটা খুব সুন্দর শর্টকাট মেথড আছে এটা করার। কী মেথড? আচ্ছা একটা মুছে নিই। তা মেথড হচ্ছে মোল পার্সেন্ট আমরা বের করতে চলেছি। তো ধরো দুজন আছে, একটা মিক্সচারে দুজন আছে, এ আর বি। তো মোল পার্সেন্ট অফ এ যদি আমি বের করতে চাই, তাহলে তার ফর্মুলা হচ্ছে, মিক্সচারে কে কে আছে, ফর্মুলাটা এটা লিখে নিতে হবে কোথাও একটা। মিক্সচারে আছে হচ্ছে এ আর বি, ঠিক আছে? তাহলে ধরা যাক এর আণবিক ভর বা মোলার মাস হচ্ছে MA, আর বি এর আণবিক ভর হচ্ছে MB। এই দুজনকে মিশিয়েছি। তাহলে একজনের মোল পার্সেন্ট, আমি যদি এ এর মোল পার্সেন্ট বের করতে চাই, তাহলে আমরা M অ্যাভারেজ মাইনাস M অফ B করব। আচ্ছা ব্র্যাকেট না, এখানে মড M অ্যাভারেজ মাইনাস MB ওপরে থাকবে। M অ্যাভারেজ থেকে বিয়োগ করব কোনটা, যার মোল পার্সেন্ট বার করতে চাইছি সেইটাকে লিখবো না, অন্যটাকে লিখবো। আর নিচে হচ্ছে ওদের ডিফারেন্স, MA মাইনাস MB, ঠিক আছে, ইন্টু 100। এই ছোট্ট সুন্দর ফর্মুলাটা খুব ইম্পর্ট্যান্ট, বিভিন্ন সময় কাজে লাগবে, ঠিক আছে, বিভিন্ন সময় কাজে লাগবে, আর ক্রমশ প্রকাশ্য সেটা। তো দেখো তাহলে আমরা বলছি যে মোল পার্সেন্ট অফ আমাদের কার্বন মনোক্সাইড বের করতে বলেছে। M অ্যাভারেজ কত পেয়েছিলাম আমরা, 32। কার্বন মনোক্সাইডের কত, 28। সরি ভুল করছি আমি নিজেই। যার বের করব তার না, অন্যজনের মোলার মাস দিতে হবে। মড এই জন্য নিয়েছিলাম কারণ হচ্ছে এই মাইনাসে আসলে মাইনাসটাকে আমরা অমিট করব। আর MA মাইনাস MB, MA হচ্ছে আমাদের CO, তার মানে 28 মাইনাস 44, আবারও মড নিতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে 32 আর 44 মানে কত, 12, আর এখানে 28 আর 44 মানে কত, 16, তাই তো? হ্যাঁ, ইন্টু 100। তাহলে কত হচ্ছে, 4 4 16 25, 75% এসে গেল। খুব সহজে আমরা CO এর মোল পার্সেন্ট বের করে ফেললাম, 75%। ফর্মুলাটা মনে রাখতে হবে, যার মোল পার্সেন্ট বের করতে চাইছি ওপরে M অ্যাভারেজ মাইনাস সেইটা না, অন্যটা, আর নিচে হচ্ছে দুজনের বিয়োগফল, ঠিক আছে, ইন্টু 100। কপি করো। আচ্ছা এবার দেখো তিনটে অঙ্ক একসঙ্গে লিখেছি আমি। 19টা হচ্ছে 300 কেলভিন উষ্ণতা এবং 8.31 মেগাপাস্কাল চাপে। পাস্কাল মানে SI, মেগা মানে 10⁶ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এই কন্ডিশনে রাখা 16 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন বের করতে বলেছে মিলিলিটারে। ml মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, মানে CGS ইউনিট। এখন আমরা আগে SI-তে সলভ করি বিষয়টা, কারণ প্রেশারের CGS ইউনিট করা একটু মুশকিল, অনেক ভাগ টাগ করতে হবে। এখন PV ইকুয়াল টু nRT ফর্মুলা থেকে আমরা প্রেশারকে যদি লিখি, কত দেওয়া আছে, 8.31 মেগা মানে 10⁶ দিয়ে গুণ করলাম, তাহলে এটা হয়ে গেল পাস্কাল মানে SI। তাহলে এখন আমাদের ভলিউমটা SI-তে বেরোবে। আচ্ছা নাম্বার অফ মোল, আচ্ছা এটা W/M করে দিচ্ছি আমি ডাইরেক্ট, কারণ ওখানে মাস দিয়েছে 16 গ্রাম। আচ্ছা দেখো এখানে 16 গ্রাম, তো আমি 16 গ্রামকে যদি কেজিতে নিয়ে যাই, তাহলে মোলার মাসটাকেও আমাকে কেজিতে নিয়ে যেতে হবে। মোলার মাসের ইউনিট কি, গ্রাম পার মোল, তা গ্রামটাকেও কেজিতে নিয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা আর এর ভ্যালু দেখো, আমি এখানে আর 1/12 লিখবো না, 8.314ও লিখবো না, এটার সঙ্গে রেখে আমাকে কাটাকুটি করতে হবে, ঠিক আছে? আচ্ছা টেম্পারেচার কত আছে এখানে, 300 কেলভিন। তো সবার আগে এটা কেটে গেল, কত হয়ে গেল, 2, 8.31 আউট হয়ে গেল, এটা হয়ে গেল কত, 150। তাহলে ভলিউম ইকুয়াল টু 150 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। হ্যাঁ এবার এটা খুব সোজা হয়ে গেল, কারণ হচ্ছে 1 মিটার কিউব মানে 10⁻6 সেন্টিমিটার কিউব। তাহলে 10⁻6 দিয়ে যদি গুণ করে দিই,
তাহলেই এটা হয়ে যাবে সেন্টিমিটার কিউব। আর সেন্টিমিটার কিউব মানেই হচ্ছে ml, ঠিক আছে? তাহলে পুরো বিষয়টা দাঁড়ালো কি 150 ml, ঠিক আছে? 20 নম্বরেরটা কি বলছে দেখি। 1 atm চাপে আর 273 কেলভিন উষ্ণতায় 2.8 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন দিয়েছে। গ্যাসটি নিচের কোনটি নয়, মানে এই চারটের মধ্যে কোনটা এই গ্যাসটা হতে পারে না যার 2.8 গ্রাম ভরের এই কন্ডিশনে এত আয়তন হবে, ঠিক আছে? তাহলে আবারও আমরা পিভি ইকুয়াল টু W/m/RT ফর্মুলা ব্যবহার করছি। দেখো সবই দেওয়া আছে। প্রেশার হচ্ছে 1 atm, ভলিউম হচ্ছে 2.24 আর 2.8 গ্রাম, মাস ইন্টু আর এর ভ্যালু বসাই টেম্পারেচার 273। আচ্ছা আমি আর এর ভ্যালু এটা বসাবো না এখানে। আমি তোমাদেরকে বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, যে 0.0821 ইন্টু 273 এটার ভ্যালু কত হয়। আমরা এগুলো ছোটো ছোটো ট্রিক্সগুলো আমাদের মনে রাখতে হয়। এটার ভ্যালু হয়ে যায় 22.4, ঠিক আছে? তাহলে এই পুরোটা যদি 22.4 হয়, এটা 22.4, এটা 2.24, তাহলে এটা কেটে গিয়ে এখানে এদিকে 10 হয়ে গেল, মানে 28 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এম ইকুয়াল টু কত, 28 হয়ে গেল না? এবার এম 28 কার নয়? অক্সিজেন, অক্সিজেনের 32, বাকি সব কটারই মোলার মাস হচ্ছে 28। দেখো নাইট্রোজেন 28, এটা 28, ওটাও 28, ঠিক আছে? লাস্ট 21 নম্বর কি বলছে, 87 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। 87 মানে কত কেলভিন হচ্ছে? 360 কেলভিন, ঠিক আছে? এত উষ্ণতায় ও 750 মিলিমিটার এইচজি চাপে নিচের প্রতিটি গ্যাসের, অঙ্কটা ইনকমপ্লিট আছে, প্রতিটি গ্যাসের মানে কোন গ্যাস সেটা দেওয়া নেই। দেখো প্রতিটি গ্যাসের 5 গ্রাম পরিমাণকে রাখা আছে, কোনটির আয়তন সর্বনিম্ন। এবার গ্যাসগুলোর কথাই বলা নেই, গ্যাসগুলোর কথা আমি বলে দিচ্ছি। HF, HCl, HBr এবং HI। খুব ভালো করে কোশ্চেনটা পড়ো, কী বলছে। 5 গ্রাম পরিমাণ রাখা আছে, ঠিক আছে? টেম্পারেচার এবং প্রেশার সবার হচ্ছে সমান, তাহলে একই প্রেশার টেম্পারেচারে ভি ভ্যারিজ উইথ এন না, অ্যাভোগাড্রো ল। 5 গ্রাম পরিমাণ মানে মাসটা হচ্ছে সবার ফিক্সড হয়ে গেছে, মাসটা ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা মাস যদি ফিক্সড হয় তাহলে W/m না এটা, মানে মাস যদি ফিক্সড হয়ে যায় তাহলে দিস ভ্যারিজ উইথ 1/m না। অঙ্ক করার কিছু নেই এখানে, দেখো ডেটা দেওয়া আছে অনেক কিছু, ক্যালকুলেট করার কিছু নেই, এমনি হয়ে যাচ্ছে। এটা জানি আমরা, এখান থেকে এটাও জানি, সুতরাং ভি ভ্যারিজ 1/m। এবার নিচের কোনটির আয়তন সর্বনিম্ন, তাহলে যার মাস মোলার মাস বেশি তার আয়তন সর্বনিম্ন, ব্যস্তানুপাতিক। তাহলে মোলার মাস সব থেকে বেশি কার, ডি, চাই, ঠিক আছে? তাহলে এখানে অঙ্ক করতে হবে না, এমনি আনসার হয়ে গেল। 22 এবার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা একটি খোলা পাত্রকে উত্তপ্ত করলে এর ভেতরের বাতাসের 2/5 অংশ বাইরে বেরিয়ে যায়। বাতাসের খানিকটা বাইরে বেরিয়ে যাচ্ছে। খোলা পাত্র মানে ওপেন ভেসেল। আমরা আগের দিন বলেছিলাম যে বাকি যতটুকু থাকলো পড়ে এয়ার বা গ্যাস, সেটা পুরো ভলিউমটা দখল করে, ফলে ভলিউম আনচেঞ্জড, শুধুমাত্র গ্যাসের মোল সংখ্যা পরিবর্তিত হয় এবং টেম্পারেচার পরিবর্তিত হয়। তাহলে ফর্মুলা এখানে হয়ে যায় N1T1 ইকুয়াল টু N2T2। এখানেই করে দিচ্ছি। N1 কত দেখো, 2/5 অংশ বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকলো কত? পড়ে থাকলে হচ্ছে 3/5। তাহলে এটা যদি 1 হয়, টেম্পারেচার 27 মানে 300 কেলভিন, তাহলে পড়ে থাকলো 3/5 ইন্টু T2, তাই তো? তাহলে T2 ইকুয়াল টু 300 ইন্টু 5/3 মানে 500 কেলভিন। 500 কেলভিন পর্যন্ত উষ্ণতায় উত্তপ্ত করা হয়েছিল, ঠিক আছে? 23 কী বলছে দেখো, যে একটা পুকুরের তলদেশে অবস্থিত বুদবুদের ব্যাসার্ধ দিয়েছে। বুদবুদটি ভেসে পুকুরের ওপরে এলো, তার ব্যাসার্ধ কত সেটা বের করতে হবে। দেওয়া আছে পি বটম, বটম মানে তলদেশে, মানে পুকুরের তলদেশে চাপ হচ্ছে 2 atm, সেখানকার উষ্ণতা হচ্ছে 280 কেলভিন, আর সারফেস মানে পৃষ্ঠতলের উষ্ণতা হচ্ছে 350 কেলভিন। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, টি সারফেস দিয়েছে কিন্তু পি অ্যাট সারফেস দেয়নি। তো পুকুরের যদি এটা সারফেস হয় এবং এই সারফেসে যখন চলে আসবে বাবলটা, তখন সারফেসে প্রেশার কত হয়ে যাবে? পি অফ এয়ার যা সেটাই,
মানে 1 ATM। সুতরাং পি অফ এয়ার ইকুয়াল টু পি সারফেস ইকুয়াল টু 1 ATM। তো এটা দেওয়া থাকবে না, ঠিক আছে। আর এটা ধরো বটম, সেখানে রয়েছে, সেখানকার রেডিয়াস হচ্ছে 4 সেন্টিমিটার, আর এখানকার রেডিয়াস ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো ভলিউম তো বাড়বে নিশ্চয়ই, নিচে প্রেশার বেশি, যত উপরে আসছে প্রেশার কমছে, ন্যাচারালি ভলিউম বাড়ছে। তাহলে আর এটা তো আমরা এই এয়ার বাবল মানে আমরা আগেই বলেছি যে ক্লোজড ভেসেল উইথ মুভেবল বাউন্ডারি, তাই জন্যই বাউন্ডারিটা কম বেশি হচ্ছে। সুতরাং এখানে অ্যাপ্লাইড ফর্মুলা হচ্ছে P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2। তাহলে আমরা এই নিচের অবস্থাটাকে P1 বলছি, উপরের অবস্থাটাকে P2 বলছি। তাহলে এখানে যদি P1 হয়, এখানে যদি P2 হয়, তাহলে P1 এর ভ্যালু কত? এই যে 2 ATM, ঠিক আছে। ভলিউম কী হবে? 4/3 পাই আর কিউব আবারও, তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু 4 কিউব 64, ঠিক আছে। 64 লিখে দিলাম একবারে। আর টেম্পারেচার কত এখানে বটমে? 280। সো দিস ইকুয়াল টু P2 হচ্ছে 1 ATM সারফেসে, ভলিউম হচ্ছে কত দেখো 4/3 পাই, এই ভলিউম আর কিউবটাই বের করতে হবে, মানে আর বের করতে হবে, আর ওটা হচ্ছে 350। তাহলে 4/3 পাইটা প্রথমে কেটে গেল, তাহলে একটু মুছে নিই। আর কিউব ইকুয়াল টু কত হচ্ছে দেখো, এখানে 2 আছে, 64 আছে, 2 আছে, 64 আছে, নিচে আছে 280, আর এখানে 350টা চলে এলো। তাহলে 7 দিয়ে হয়ে গেল 4, 16, 64। কিছু ভুল করলাম? অনেক বেশি হয়ে যাচ্ছে, 160 হয়ে গেল। আর কি 160, তাহলে 160 টু দি পাওয়ার 1/3। কিছু ভুল করেছি এখানে? 2, 64, নিচে 280, আর ওখানে ঠিকই তো করেছি। যাই হোক, এটাই আনসার। এবার এর কিউব রুট করা খুব একটা তো আমাদের পক্ষে ইজি নয় উইদাউট ক্যালকুলেটার। সুতরাং অপশানস এরকমই কিছু একটা থাকবে, একটা 160 টু দি পাওয়ার 1/3, একটা অন্য কিছু সংখ্যা টু দি পাওয়ার 1/3, এরকম কিছু একটা থাকবে, ঠিক আছে। পরেরটা দেখো, আবার দুটো পাত্র আছে স্টপকক দিয়ে কানেক্টেড, একটাতে চাপ হচ্ছে P1, আয়তন হচ্ছে 100 ml, আরেকটার আয়তন জানি না, আর চাপ নেই কারণ গ্যাস নেই, ফাঁকা। এবার যখন স্টপকক খুলে দেওয়া হচ্ছে তখন গ্যাসটা মিশে যাচ্ছে, মিশে যাওয়ার পরে একটা সময় এসে প্রেশারটা স্থির হবে, মানে যতক্ষণ না গ্যাসটা দুটো পাত্রে মিশতে থাকবে ততক্ষণ গ্যাসের প্রেশার কমতে থাকবে, কমতে কমতে একটা সময় এসে স্থির হবে। সেই স্থির ভ্যালুটা কত? প্রাথমিক চাপের 40%। এবার বলছি যে খালি পাত্রের আয়তন কত। তাহলে যেহেতু টেম্পারেচার কত কিছু বলা নেই, তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে বয়েলস ল অ্যাপ্লাই হবে, PI/VI ইকুয়াল টু PF ইন্টু VF। ইনিশিয়ালি প্রেশার কত? P1, আর ভলিউম 100, পরবর্তীকালে ভলিউম হচ্ছে প্রাথমিক ভলিউমের 40%, তার মানে P1 ইন্টু 40/100 মানে 2/5, তাই তো? হ্যাঁ, 2/5। আর ফাইনাল ভলিউম কত? 100 প্লাস এই পাত্রের ভলিউম V1। আচ্ছা, P1টা কেটে গেল, তাহলে 100 ইকুয়াল টু 5 ইন্টু 20 মানে 40 হয়ে গেল, প্লাস 2/5 V1, তাহলে 2/5 V1 ইকুয়াল টু 60, তাহলে V1 ইকুয়াল টু 60 ইন্টু 5/2 মানে 150 ml। দেখো আবার একই অঙ্ক, শুধুমাত্র এবার এখানে এই কন্টেনারগুলো আর খালি নেই, এবার এখানেও গ্যাস আছে। এবার বলছে স্টপকক 1 খোলার পরে হিলিয়াম আর নাইট্রোজেন গ্যাসের চাপ কত হবে। স্টপকক 1 যদি খোলা হয় তাহলে দুটো গ্যাস মিশে যাবে, মিশে গেলে পরে কী হবে? টেম্পারেচার, টেম্পারেচার কত কিছু বলা হয়নি এখানে, টেম্পারেচার কনস্ট্যান্ট আগে লিখে রাখি। মিশে গেলে কী হবে? দুটো গ্যাসেরই প্রেশার ভলিউম পাল্টাবে, কিন্তু মোল সংখ্যা পাল্টাবে না।
তাহলে প্রেশার ভলিউম পাল্টে গিয়ে একটা নির্দিষ্ট সময় পরে এসে ইকুইলিব্রিয়াম আসবে, সাম্যাবস্থা আসবে এবং প্রেশার ফিক্সড হয়ে যাবে, প্রেশার স্থির হয়ে যাবে। তো সেইটাই অ্যাকচুয়ালি বার করতে বলেছে। তো প্রেশার স্থির হওয়ার পরে দুজনেরই প্রেশার কী হবে, সেম হবে। তো যদি এখানে শুধু H2 থাকতো, শুধু হিলিয়াম থাকতো বা শুধু নাইট্রোজেন থাকতো, তাহলে একই ব্যাপার হতো। তাহলে আমরা কী করবো, যে ইনিশিয়াল মোল আর ফাইনাল মোল আমাদের ইকুয়াল, মানে আমরা তো এই জায়গাটা থেকে শুরু করেছিলাম আর কি, তাই না? ফাইনালি যখন একটা গ্যাস ছিল তখন বাঁ দিকে একজনকেই রাখছিলাম ইনিশিয়ালি, আর ডান দিকে ফাইনালটা থাকছিল। তো ডান দিকে এক্ষেত্রেও ফাইনালটাই থাকবে, মানে পি ফাইনাল ইন্টু ভলিউম ফাইনাল হচ্ছে এই দুটো যোগফল, দুটো জায়গাতে যেহেতু গ্যাসগুলো মিশে যাচ্ছে। আর ইনিশিয়ালি এখানে একটা টার্ম থাকবে না, তার বদলে দুটো টার্ম থাকবে, কারণ দুটো জায়গাতেই গ্যাস আছে। তাহলে প্রথমটার মোল সংখ্যা কত, P1, মানে n ইকুয়াল টু কত, PV বাই RT না, এখন T কনস্ট্যান্ট হয়ে গেছে, টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে PV, তাহলে P1 V1 প্লাস P2 V2 বা দিকটাতে। তাহলে P1 হচ্ছে 2, T1 হচ্ছে V1 হচ্ছে 10, P1 V1 হয়ে গেল, P2 V2 হয়ে গেল, ঠিক আছে? এইটা এখান থেকে আমরা ফাইনাল প্রেশারটা পাবো। তাহলে 20 আর 6 26, তাহলে PF ইকুয়াল টু 26/16 হয়ে যাবে, এত ATM হয়ে গেল। এবার বলছে তিনটেই যদি স্টপ কক একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে কি হবে। তিনটে খুলে দেওয়া হলে তাহলে এখানে যেমন দুটো টার্ম লিখেছি, এবার তিনটে টার্ম লিখব। তাহলে কি লিখব, যে P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3, তিনটেই স্টপ কক একসঙ্গে খুলে দেওয়া হয়েছে। তাহলে ফাইনাল মানে PF ইন্টু VF কত লিখব, 10 প্লাস 6 প্লাস 4, একবার সেটা লিখি, 10 প্লাস 6 প্লাস 4। এবার দেখো P1 V1 মানে এটাই 20, P2 V2 মানে 6, এটা আর দুবার করে লিখছি না। P3 V3 মানে 3 ইন্টু 4, তাহলে 12, তাই না? দিস ইকুয়াল টু PF ইন্টু 10 আর 6 16 আর 4 20, তাহলে PF ইকুয়াল টু 20 আর 6 26 27 28 38, তাহলে 38/20, তাই তো, মানে 19/10 মানে 1.9, ফাইনাল প্রেশার হয়ে গেলো 1.9 ATM। দেখো P1 চাপে এবং T1 উষ্ণতায় দুটি সম আয়তনের পাত্র একটা নগণ্য আয়তনের সরু নলের মাধ্যমে যুক্ত আছে। এবার আমরা যে ছবিগুলো আঁকছিলাম এতক্ষণ, মানে ওই টাইপেরই প্রবলেম আর কি। এরকম একটা পাত্র আছে, একটা সরু নলের মাধ্যমে আর একটা পাত্রের সঙ্গে যুক্ত আছে, দুটো পাত্রেরই বলছে আয়তন সমান, মানে এটা V হলে এটাও V1 ধরছি আপাতত, আর প্রেশারও তাই, P1 চাপে এবং T1 টেম্পারেচারে দুজনকেই রাখা আছে। এবার কি বলছে, একটা পাত্রের উষ্ণতা স্থির রেখে অন্যটার উষ্ণতা যদি বৃদ্ধি করে T2 করা হয়, একটার উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে তার এফেক্ট অন্য পাত্রের গ্যাসটাতেও এসে পড়বে, কারণ দুজন তো কানেক্টেড, মাঝখানে কোনো স্টপ কক নেই। তাহলে টেম্পারেচার পাল্টালে প্রেশার পাল্টাবে, ভলিউম ফিক্সড, দুটো পাত্রের ভলিউম ফিক্সড, আর নাম্বার অফ মোল ফিক্সড। তাহলে আমরা এই যে আমাদের ফর্মুলা যেটা ছিল, যে আমরা তো অ্যাকচুয়ালি ইনিশিয়াল মোল আর ফাইনাল মোলকে সমান করি এই ধরনের প্রবলেমে। এখন N মানে হচ্ছে PV/RT, তা ইনিশিয়ালি হচ্ছে P1, ধরো V1 এটা ভলিউম বাই RT1, দুটোর ক্ষেত্রেই তাই, তাই না? দুটোরই P1 V1 T1 সেম, তাহলে আর একবার এইটাই লিখব, দুটো পাত্রের জন্য দুবার লিখলাম। আর ফাইনালি হচ্ছে PF VF কত হবে, VF হচ্ছে দুটোর মিক্সচার, মানে V1 প্লাস V2 বা V1 প্লাস V1 যাই বলি না কেন। অ্যাকচুয়ালি আমি যেন ভলিউমটা না লিখলেই বেটার হতো, কারণ ইনিশিয়াল আর ফাইনাল ভলিউম তো সেমই হয়ে যাচ্ছে না, মানে ভলিউমটা অমিট করে দিই তাহলেই ভালো হবে, কারণ আবার এগুলো নিয়ে ঝামেলা হবে। তাহলে V1টাকে এমনি হাঁটিয়ে দিলাম, ঠিক আছে? আরগুলোকেও না লিখলেও হয়, আরও উঠে দিলাম। অ্যাকচুয়ালি টেম্পারেচার চেঞ্জ হবে এবং প্রেশার চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে ফাইনাল টেম্পারেচার দেখো কী হচ্ছে, একটার করছে T2 আর একটার কিন্তু T1ই থাকছে, কিন্তু ফাইনালি যখন সবাই মিশে যাবে, মানে টেম্পারেচার বৃদ্ধি করার পরবর্তী যে সময়টা, সেই সময়তেও তো সবাই পরস্পরের সঙ্গে মিশবে গ্যাসগুলো এবং ফাইনালি সাম্যাবস্থায় আসবে, মানে প্রেশার সমান হবে, মানে আফটার হিটিংও এই পাত্রের এবং এই পাত্রের প্রেশার পাল্টে গিয়ে ফাইনালি সেম হবে। তাহলে আমরা একবার লিখব PF/T1 প্লাস PF/T2, ঠিক আছে? কী হচ্ছে দেখো এবার, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু P1/T1
ইকুয়াল টু, এখানে পিএফ কমন গেল, 1/T1 প্লাস 1/T2, তার মানে হচ্ছে T1 T2 মানে T1 প্লাস, তাহলে ফাইনাল প্রেশার কত হচ্ছে? ফাইনাল প্রেশার হচ্ছে এটা এদিকে চলে আসবে, তাহলে 2 ইন্টু, দেখো যদি এটা এদিকে চলে আসে, আচ্ছা আমি এখানে পিএফটা লিখতে ভুলে গেছি, হ্যাঁ এবার যদি এদিকে আসে তাহলে T1 T2 উপরে উঠবে, তাহলে T1টা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2P1 T2, আর নিচে পড়ে থাকবে T1 প্লাস T2, তাহলে এইটা হবে আমাদের ফাইনাল প্রেশার। ঠিক আছে, দুটো পাত্রেরই ফাইনাল প্রেশার এইটা হবে। এখন এই পার্টিকুলার প্রবলেমটাই এবার তোমাদেরকে কিছু ভ্যালু দিয়ে যদি বলে দেয় 2 ATM এত উষ্ণতা, তাহলে এরকম কিছু একটা করতে হবে ভ্যালু বসিয়ে। ঠিক আছে, একটা খোলা পাত্রে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 200 মিলিগ্রাম বাতাস আছে, পাত্রকে উত্তপ্ত করা হচ্ছে, কত % বাতাস বাইরে বেরিয়ে যাবে? আমরা এই ধরনের অঙ্ক আগেও করলাম যে খোলা পাত্র মানে সেখানে তোমার খালি মোল সংখ্যা পাল্টাবে, ভলিউম ফিক্সড, প্রেশার ফিক্সড, তাহলে আমাদের হয়ে যাবে হচ্ছে N1 T1 ইকুয়াল টু N2 T2, এই ফর্মুলা আমরা ব্যবহার করবো। কিন্তু এখানে N1 মানে মূল সংখ্যা বলা নেই, তার বদলে বলা আছে হচ্ছে মিলিগ্রাম মানে ভর বলা আছে। তা আমরা আর বাতাসের আচ্ছা আমরা এরকম করি যে এটাকে W1/m করি ইন্টু T1, এটা করা যেতে পারে। এম তো পাল্টাবে না, মোলার মাস বাতাসের কত আমাদের জানার দরকারও নেই, দুদিক থেকে আউট হয়ে যাবে। তাহলে W1 T1 ইকুয়াল টু W2 T2, এই হয়ে গেল আমাদের ফর্মুলা। এখন এটা হচ্ছে 200 মিলিগ্রাম আর এটা হচ্ছে 27 মানে 300 কেলভিন, এটা হচ্ছে কত % বেরিয়ে গেল? আচ্ছা W2 বের করি, তাহলে এটা হচ্ছে 400, তাহলে এদিকে 600 আর ওদিকে বাই 4, 600/4 মানে 150 মিলিগ্রাম। ঠিক আছে, তাহলে 150 মিলিগ্রাম রয়েছে, বেরিয়ে গেছে কতটা? 50, তাহলে কত % বেরিয়ে গেছে? পার্সেন্ট মানে ডিফারেন্স বাই অরিজিনাল ইন্টু 100, তাহলে ডিফারেন্স হচ্ছে মানে W1 মাইনাস W2 বাই W1 ইন্টু 100, তো % হচ্ছে বেরিয়ে গেছে, তার 200 মাইনাস 150 বাই 200 ইন্টু 100, তার মানে 2 আর এখানে 25%, তার মানে হচ্ছে বাইরে বেরিয়ে চলে গেছে, বাকিটা ভেতরে আছে। তাহলে আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করলাম। বয়েল, চার্লস, গেলুসাক, অ্যাভোগাড্রো ইত্যাদি আদর্শ গ্যাসের যে প্রাথমিক সূত্রগুলো সেই সংক্রান্ত নিউমেরিক্যাল সলভ করলাম। কিভাবে সলভ করতে হয় তোমরা নিশ্চয়ই বুঝলে। এরপর তোমরা বাড়িতে এই ধরনের প্রবলেম আরও বইতে পাবে অনেক, বা তোমাদের যে প্র্যাকটিস মেটেরিয়ালগুলো আছে সেখানে পাবে, সেখান থেকে সলভ করো। আর এরপর থেকে আমরা আলোচনা কন্টিনিউ করব নেক্সট ভিডিওতে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।